হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ ভয়ের। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু গল্প কথাকে সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থেকো, এবং ঘটনাগুলি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের যে ঘটনাগুলি আছে, কলকাতার একটি ঘটনা আছে বেশ ভয়ের, বাংলাদেশের একটি ঘটনা আছে সেটাও বেশ ভয়ের। কানে হেডফোন দিয়ে শুনতে থাকো আজকের এপিসোড। আজকে যে প্রথম ঘটনাটি আছে, যিনি লিখেছে তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ব। আজকে ঘটনাটি যিনি লিখেছে তার নাম হোসেন হিমেল। তিনি ঘটনাটি বাংলাদেশ থেকে লিখেছে এবং যেভাবে লিখেছে, ঘটনাটি ঝালকাঠি জেলার। গল্পটি আমার ফ্রেন্ডের মুখ থেকে শোনা প্রায় 6 থেকে 7 বছর আগে। আমার গ্রামের বাড়িটা একটি গ্রামের দিকে। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে আছে, তার নাম পারুল। মেয়েটির বয়স সেই 12 থেকে 13 কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করেই কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসাহাসি বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেওয়া এবং প্রায় সময় গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার দিন দিন বেড়েই চলছিল। প্রায় 3 মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটি বাবা মা সমস্যাটি প্রতিকারের জন্য হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই সেখানে অনেক লোক জড়ো হয়েছে। নিচ থেকে ডাকার পরও যখন মেয়েটি গাছ থেকে নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে উঠতে বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে গাছ থেকে নামানোর জন্য, এবং সেখানে ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি গাছ থেকে নামতে চাইছিল না, তখন হঠাৎ করেই সে গাছ থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মেয়েটি মারা যায়। এরপরে ওখানের হৃদয় বেদনার ঘটনার বর্ণনা নাই দিলাম। ঘটনা শেষ এখানেই নয়, যেটা হলেই ভালো হতো। এরপর অনেক দিন অতিবাহিত হয়ে যায়, সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছিল। এত সময় যা বলছিলাম সবই ঠিক ছিল, কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য, যেটা সহজে বিশ্বাস করার যোগ্য নয়। ওই মেয়েটি মারা যাওয়ার পর প্রায় 1.5 মাস পরে গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব হয়, যে কিনা বোবা গঠন আকৃতি এবং চেহারায় ওই মেয়েটি পারুলের সাথে হুবহু মিল ছিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে, কিন্তু মেয়েটি যেহেতু বোবা তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতেই অসম্ভব রকমের আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন, এবং ওই মেয়েটির মৃত পারুলের বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে পারুলের বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। পারুলের কবরটা ছিল তাদের বাসা থেকে 25 থেকে 30 মিটার দূরে। টর্চ লাইট দিয়ে আলো জ্বালানোর পরে সে বাইরে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। তিনি কিছুটা এগিয়ে দেখতে পেল পারুলের কবরের সামনে সেই বোবা মেয়েটি বসে আছে, এবং বোবা মেয়েটি কারোর সাথে কথা বলছে। এইটা দেখার পর পারুলের বাবা সঙ্গে সঙ্গে ঘরে চলে আসে। এরপর থেকে গ্রামের প্রত্যেকেই নাকি সেই বোবা মেয়েটিকে পারুলের কবরের সামনে বসে থাকতে দেখে এবং কারোর সাথে জানি কথা বলতে দেখে। এরপর গ্রামের সবাই
পারুলের বাড়িতে গিয়ে তার বাবা মাকে বলে যে পারুলের জন্য একটা কিছু করতে, কারণ গ্রামের সবাই ভয় পাচ্ছে। এরপর পারুলের বাবা সেই হুজুরের কাছে যায় এবং সেই হুজুরকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। সেই হুজুর তারপর গ্রামে আসে এবং গ্রামে এসে পারুলের মতো দেখতে হুবহু সেই মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে কিছু প্রশ্ন করে। প্রশ্নগুলো ঠিক এমন ছিল, তুমি কোথা থেকে এসছো, তুমি কিভাবে এই গ্রামে আসলে, তোমার বাড়ির লোক কোথায় থাকে। কিন্তু সেই মেয়েটি কিছুই বলতে পারল না। মেয়েটি চুপচাপ হুজুরের চোখের দিকে তাকিয়েছিল। এরপরে যেটা হয় সেটা দেখার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। পরের দিন সকালে সবাই দেখতে পায় পারুল যেই গাছ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল, ঠিক সেই গাছের নিচে সেই মেয়েটি মৃতদেহ অবস্থায় পড়ে আছে। এইটা দেখে গ্রামের সবাই আরও ভয় পেয়ে যায় এবং তারপর থেকে গ্রামের সবাই দুটো মেয়েকে একসাথে সেই গাছে বসে থাকতে দেখে। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। আস্তে আস্তে সেই হুজুর একটা মন্ত্র পড়ে সেই গাছটাকে কেটে ফেলতে বলে এবং সেই গাছটা কাটার সময় নাকি অনেকে লক্ষ্য করেছিল সেই গাছের ডালে নাকি দুটো মেয়েকে একসাথে বসে থাকতে দেখা গিয়েছিল। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল, ওই মেয়েটি কে ছিল যাকে হুবহু পারুলের মতো দেখতে ছিল। ওই গাছটি কেটে দেওয়ার পরে আর কোনোদিনও তাদের দেখা যায়নি। এটাই ছিল ঘটনা। আজকে যে প্রথম ঘটনাটি ছিল বেশ অদ্ভুত ঘটনা ছিল এবং বেশ ভয়ের ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমাদের বলে রাখি, যদি তোমাদের ঘটনা শুনতে বা কোনো রকম অসুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই গল্প কথায় লিখে পাঠিয়ে দাও। আমি সব সময় চাই যাতে তোমাদের গল্প যাতে ভালো লাগে এবং আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে ভালোভাবে গল্প প্রোভাইড করার। এবং তোমরা যারা গল্পকথার ঘটনা শুনছো তোমরাও সবসময় চাও যাতে আমি আরও ভালো ভালো ঘটনা তোমাদেরকে দেই এবং যাতে ভালো ঘটনা আমি তোমাদেরকে দিতে পারি, তার জন্য তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। তোমরা আমাকে ঘটনা লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে। তোমরা যত আমাকে ঘটনা লিখে পাঠাবে আমি তত বেশি ঘটনা আমি তোমাদের দিতে পারবো। যেহেতু সপ্তাহে 3 দিন ঘটনা আসে, মঙ্গল, রবি এবং শুক্রবার, তো 3টে ঘটনা যেহেতু আসে 3 দিন, তাই আমাকে সবসময় চেষ্টা করতে হয় যাতে তোমাদের বেশি করে ভালো ঘটনা দিতে পারি। তবে একটা কথা বলে দিই, যখন দেখবে যে আমি ঘটনা দিতে পারছি না কোনো কারণবশত, তখন ভাববে হয়তো আমি কোনো রকম ঘটনা পাইনি, তার দরুন আমি ঘটনা দিতে পারিনি। তবে আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে ঘটনা দেওয়ার। এবং ইউটিউবে এখন এমনই একটা অবস্থা হয়ে গেছে, এত শর্ট ভিডিও চলে এসছে, যার দরুন আমাদের মতো যারা বড় বড় ভিডিও করে, যারা অডিও স্টোরি তৈরি করে, তাদের রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে সত্যি বলতে, যেটা এক সময় ছিল না। তো এখন সত্যি বলতে বিশাল কম্পিটিশনের যুগ এখন। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সম্ভব নয় এগিয়ে যাওয়া, কারণ এই রিলসের যুগে এখন এই অডিও স্টোরি অনেকেই শোনে, অনেকেই দেখে। তবে আমি চাইবো যাতে গল্পকথা আরও অন্যান্য চ্যানেলের মতন যাতে সাপোর্ট পায়, যাতে আরও অনেকের কাছে পৌঁছে যায়, এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটিও বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের, আশা করবো তোমাদের অদ্ভুত লাগবে। তবে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি গল্পকথাকে, অবশ্যই কিন্তু গল্পকথাকে সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে ডক্টর সঞ্চিতা তফাদার। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি তার ভাষাতেই ঘটনাটি পড়ছি। আমাদের দেশের বাড়ি উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার মণিগ্রামে। দাদা আমাদের বিরাট 51 যৌথ পরিবার সদ্য আলাদা হয়েছে। তবে ওই হাড়ি যে আলাদা, বাকি সব কিছুই একসঙ্গে। মা কাকিমারা সব কাজ একসঙ্গেই করেন। পৌষ মাস আমাদের দেশে পিঠে পুলির মাস হিসাবে দেখা হয়। পৌষের প্রথমেই আমাদের গ্রামে একটি অঘটন ঘটে যায়। নিথুরি ঠাম্মা বিষ খেয়ে মারা যায়। তার অনেক আগে তার
স্ট্রোক হয়েছিল। বেঁচে গেলেও প্যারালাইসিস হয়ে যায় এবং পরে আস্তে আস্তে ওই 4 হাত পায়ে চলতো আর জড়িয়ে জড়িয়ে সবার সঙ্গে কথা বলতো। ওই ঠাম্মা ছিল কিছু লোকানো টাকা, সেই টাকা রোজ একবার করে গুনতো আর রেখে দিত। একদিন টাকা গুনতে গিয়ে দেখে কে তার টাকা বের করে নিয়েছে। সবাইকে ভাঙা গলায় জড়িয়ে জড়িয়ে জিজ্ঞাসা করছিল, কিন্তু কেউই স্বীকার করেনি। কয়েকদিন পরে বুড়ি কেমন পাগলের মতো হয়ে গেল, সবাইকে ডেকে ডেকে কাঁদতো আর টাকার কথা বলতো আর 4 হাত পায়ে হেঁটে হেঁটে টাকা খুঁজত। তারপর মাঝ পৌষে বুড়ি মারা গেল বিষ খেয়ে। নিথুরি ঠাম্মা আমার মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসত, মাকে বড় বৌমা বলে ডাকত। ইতিমধ্যে পৌষ সংক্রান্তি এসে গেছে, ঘরে ঘরে পিঠে পায়েস সবকিছুরই আয়োজন। আমার মা বিভিন্ন পিঠে তৈরি করতে সবসময় বসত। মেজদি এবং শেষদি মাকে সাহায্য করত। সুলতানাদি ছোট কাকিমার কাছে বসে কাকিমাকে সাহায্য করত। ইতিমধ্যে মেজদি মাকে বলেছে, মা আমি একটু বাথরুমে যাব, একা যেতে পারবো না। সম্ভবত তখন বাথরুম বাড়ি থেকে একটু দূরে হতো, তা শেষদি মাকে সাহায্য করছে আর মা পিঠে ছেড়ে উঠে আসতে পারছে না। তাই মা আমাকে বলল যে, খুকি তুই একটু দাঁড়া, আমি দিদার সঙ্গে গিয়ে দাঁড়িয়ে আছি দিদি বাথরুমে। এমন সময় একটা দমকা বাতাস আর কে যেন 4 হাত পায়ে হেঁটে আসছে আর বলছে, ও কবিতা, কবিতা তোর গায়ে পিঠের গন্ধ, আমি পিঠে খাবো। আমি তোকে অনেক ছোট থেকে দেখেছি, দে না পিঠে। আমি ভয়ে লাফ দিয়ে মা করে চিৎকার করছি আর দিদিও তাই করে লাফ দিয়ে ওঠে। আমার মা বাবা ছুটে এসে কি হয়েছে জিজ্ঞাসা করে, কিন্তু আমরা শুধু আঙ্গুল তুলে বাস ঝাড়ের দিকে দেখাচ্ছি। তারপর দিদি ধাতস্থ হয়ে সব বলে। মা দিদির জামা কাপড় ছাড়িয়ে, আমার জামা প্যান্ট ছাড়িয়ে ভেতরে এনে যুগল কাকাকে ডেকে এনে ওই একটু ছাড়িয়ে তারপর ঘরে নিয়ে গেলেন। তারপর মা এক গামলা পিঠে নিয়ে বাঁশ গাছের ঢালে ঢেলে দিয়ে আসে এবং জোর হাত করে বলতে থাকে, তোমার পিঠে খেতে ইচ্ছা হয়েছে তো ওই বাচ্চা মেয়েগুলোর কাছে কেন ছেলে তুমি, আমার কাছে বললেই তো পেতে। বলতে না বলতেই 4 হাত পায়ে হেঁটে এসে সেই পিঠে নিয়ে নিথুর ঠাম্মা বাঁশ গাছে উঠে পড়ল। এটা দেখে আমার মা প্রথমে ভয় পায় না, আমার মা খুশি হয় এবং মা চলে আসে। এরপর থেকেই নাকি গ্রাম বাংলায় আরও ছড়িয়ে যায় যে কখনোই পিঠে পুলির দিনে বাড়িতে পিঠে রান্না হলে কখনো বাড়ির বাইরে পিঠে খেয়ে জল না খেয়ে হাত পা ধুয়ে বেরোতে নেই। এবং অনেকেই নাকি সেই নিথু ঠাম্মাকে এই পিঠে পুলির দিনে আমাদের বাড়ির আশপাশে দেখেছে এবং অনেকেই নাকি একটা পুকুর পাড়ের আশপাশে 4 হাত পায়ে সেই নিথু ঠাকুমাকে দেখা যায়। এখনও নাকি এই সময় দাঁড়িয়েও অনেকেই নাকি সেটা দেখতে পায়। এটাই ছিল ঘটনা। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল। দুটি ঘটনাই বেশ ভয়ের এবং অদ্ভুত এবং মর্মান্তিক সব কিছু মিলিয়েই প্যাথেটিক একটি ঘটনা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং তোমাদের আমি রিকোয়েস্ট করবো সবসময় যারা ঘটনা শুনছো প্লিজ একটা করে লাইক করে দিও, কারণ তোমরা যদি লাইক না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি সবসময় তোমাদের কাছে রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার সাথে সাথে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনাগুলি অনেকের কাছেই পৌঁছায় না। তাই এই রিকোয়েস্টটা কিন্তু আমি সব সময় তোমাদের কাছে করি এবং আশা করব তোমরা ঘটনা শোনার সাথে সাথে অবশ্যই লাইক করবে। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে কলকাতার একটি ভুতুড়ে বাড়ির ঘটনা, এবং আমি বিশেষ করে এই ভুতুড়ে বাড়ির ঘটনা তোমরা অনেকেই ভালোবাসো, তাই এই ঘটনাটিও বেশ ভয়ের এবং আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। ঘটনাটি লিখেছে নন্দিতা ভৌমিক। তিনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি তার ভাষাতেই আমি ঘটনাটা পড়ছি। গ্রামের খোলামেলা হাওয়া, বাগানের ফুল, দাদু আর বন্ধু মিঠুকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে এই ভেবে মনটা বড় খারাপ। অনেক দূর আর কোথায়, একটুখানি দূর তো। শনিবার আমরা চলে আসবো বাড়িতে, আশ্বাস দিতে হলো তাকে।
1975 সাউথ পয়েন্টে ভর্তি তো করলাম ছেলেকে। অনেক দিন দেশের বাইরে ছিলাম, তাই সময় নিয়ে যে বাড়ি খুঁজে নেব তারও উপায় ছিল না। তাই তখনকার মতো ব্রোকার যে ফ্ল্যাট জোগাড় করে দিল সেটাই নিয়ে নিলাম। গড়িয়াহাটের কাছে বলে সুবিধাও ছিল। সাউথ পয়েন্টের নার্সারি 1 নার্সারি 2 এর ক্লাস তখন হিন্দুস্তান রোডে হতো, হাঁটা পথ, অসুবিধা নেই কোনো। অনিরুদ্ধ তখন দেশের বাইরে, তাই অল্প স্বল্প জিনিসপত্র শাশুড়িমা আর বাবিকে নিয়ে শুভদিন দেখে গোল পার্কের কাছাকাছি ফ্ল্যাটটিতে একদিন এসেই গেলাম। প্রথম যেদিন এলাম সেদিন ঘরে ঢোকার সাথে সাথেই কেমন যেন গা ছমছম করে উঠল। বাবিও মনে হলো জানলা দিয়ে অবাক হয়ে কি যেন দেখছে। আমি জিজ্ঞাসা করি, কি দেখছিস ভাবি? একটা লোক। আমি জিজ্ঞাসা করি, কোথায় লোক? তুমি তো দোতলাতে, ব্যালকনির দরজা বন্ধ, লোক কি করে আসবেও পারে? শাশুড়িমাও বললেন, জানালার কাছে দেখলাম, মনে হলো কাউকে। জানালা দিয়ে উকি মেরে তো কাউকেই দেখতে পেলাম না। পুরনো বাড়ি, একটু অদ্ভুত ধরনের দেখতে। যাই হোক, দোতলার জানালা দিয়ে উকি মারা কোনো মতেই কারোর পক্ষে সম্ভব নয়, মনের ফুলস অসম্ভব। ব্যস্ত হয়ে পড়লাম নতুন বাড়িতে আনপ্যাকেজিংয়ে। ঠাকুমার কাছে বাবি গল্প শুনছে। আমি নিশ্চিত কাজের লোক পরের দিন থেকে আসবে। ল্যান্ডলেডি ঠিক করে নিয়েছি, সে পাশের ফ্ল্যাটেও কাজ করে। সকাল হতেই বাবিকে সাজিয়ে গুছিয়ে স্কুলে যাচ্ছি পাশের ফ্ল্যাটের বউটির সাথে দেখা হয়ে গেল। তার ছেলেও বাবির স্কুলে পড়ে, একই ক্লাস। ভালোই হলো, একা একা আর যাওয়া আসা করতে হবে না। বাবিও বন্ধু পেয়ে গেল মিঠুর মতো। বউটির নাম ছিল দেবকী, বেশ হাসি খুশি মেয়ে। অবসর সময়ে গল্প করতে চলে আসে। কথায় কথায় একদিন সে বলল, এই বাড়িতে ভূত আছে। চমকে উঠলাম। আমার শাশুড়িমাও বলেছিলেন তার অস্বস্তি লাগে, কখনো বাসন পড়ার আওয়াজ পান, কিন্তু বাসন পড়ে না। বাবিও দুদিন চোর বলে রাত্রেবেলা চেঁচিয়ে উঠেছে। সে নাকি দেখেছে জানালা দিয়ে দাড়িওয়ালা একটা লোক তাকে দেখছিল। এতদিন তো সব কথা উড়িয়ে দিয়েছে। ভূত বলে সত্যি কিছু হয় নাকি? পল্লবী বলল, হয় বই কি। তার ভাই কলেজে পড়ে, তার কাছেই থাকে। সে বহুবার একটা দাড়িওয়ালা লোককে দেখেছে। লোকটা কিছু বলার চেষ্টা করে, তারপর হাওয়ায় মিলিয়ে যায়। এই সেই বাবির দাড়িওয়ালা লোক। দেবী কি সব শুনে বলল যে হতে পারে এই অদ্ভুত ভূত, চোরও হতে পারে, কারণ দোতলার জানালার বাইরে দাঁড়ানোর কোনো জায়গা নেই। তাহলে চোর কি করে হবে? মুখে কিছু বললাম না, তবে বিশ্বাস করলাম না। ভূত যদি বা হয়, সে আসবে কেন ভাড়াটিয়াদের বাড়ি? যত সব মনের ভুল, ওসব কিছু হয় নাকি এই বিজ্ঞানের যুগে? বাবি কিন্তু প্রায় চোর দেখা শুরু করলো। আর দেবকীর ভূত, কি করব ভাবছি। শাশুড়িমা সাদা হয়ে যাচ্ছেন, কেন জানি চিন্তায় আছি। এমন সময় একদিন দেবকীর ভাই খাটে বসে বই পড়ছিল। তার ওপরে ভেঙে পড়ল বিশাল সাইজের এক অয়েল পেন্টিং। ভালো রকম ইনজুরিও হলো সে। তার দুদিন পর সোফা কাম বেডে হেলান দিয়ে বসতে গিয়ে ঘাড় মুড়ে পেছনে পড়ে দারুণ চোট পেলাম আমি। সোফার ব্যাক রেস্টটা খুলে গেল, কি করে বোঝা গেল না। একদিন মাঝরাতে খুব জোরে কলিং বেল বেজে উঠল। শাশুড়িমা আর আমি ভয়ে কি করব ভেবে পেলাম না। বাবিকে জড়িয়ে ধরে সারা রাত বসে রইলাম। পরের দিন দেবীকে বলল, আমাদের 2 ফ্ল্যাটের মাঝের দরজাটা আমরা যখন শনিবার গ্রামে ছিলাম তখন কেউ খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। এইবার দেবীকির ভাই এমন জ্বরে পড়ল যে তার জ্বর ছাড়লই না। আমার শাশুড়িমাও দিনে দিনে সাদা হয়ে যেতে লাগলো। আর ওই বাড়িতে থাকা যাবে না বোঝাই গেল। দেবকীরা কিছুদিনের মধ্যে অন্য বাড়ি দেখে চলে গেল। আমরাও অনিরুদ্ধ দেশে ফেরার অপেক্ষা করলাম। 2-3 মাসের মধ্যেই এসে যাবে লিখেছে। মনটা খারাপ দেবকীর জন্য। যাওয়ার পর খুব একা লাগে।
এমনই একদিন ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছি। মনে হলো সামনের বাড়ির একতলার বারান্দা থেকে একটি বউ হাত নেড়ে ডাকছে। ভালো করে দেখি আমার বন্ধু মিতার মেজদি। মিতাও এসেছে দিদির বাড়ি। ভালোই হলো, এমন অচেনা জায়গায় একজন অন্তত চেনা মানুষকে পাওয়া গেল। মেজদির বাড়ি যেতেই মিতা জিজ্ঞাসা করল, এই বাড়ির খোঁজ কে দিল তোদের? বোকারের কথা আমি বললাম। মেজদি বললেন, ভাড়াটা আসে এই বাড়িতে, থাকতে পারে না কেউ, কিছুদিন বাদে চলে যায় তারাও। এই অঞ্চলে কারোর কাছে একটু খবর নিলেই কিন্তু জানতে পারতা তারা যে এই পাড়ায় সবাই এই বাড়িটাকে ভুতুড়ে বাড়ি বলেই জানে। এই বাড়িটার এইসব ঘটনার পেছনে একটা গল্প আছে। হয়তো ঘটনাটি সত্যি। জামাইবাবুকে মেজদি ডাকলেন এই বাড়ির কাহিনী বলার জন্য, আর নিচে গেলেন চা বানাতে। জামাইবাবুরা 3 পুরুষের বাসিন্দা এই পাড়ায়। তার দাদুর কাছে এই গল্প তিনি শুনেছেন, নিজেও প্রত্যক্ষ করেছেন কিছু কিছু। বালিগঞ্জে গোলপার্কের কাছাকাছি এই পুরনো জায়গাটি আগে জঙ্গলে ভর্তি ছিল। এই অঞ্চলটিতে তখন শেয়াল ডাকত, সাপ ছিল। দেশ ভাগ হওয়ার অনেক আগে থেকেই মিক্সড লোকালিটি ছিল। এই বাড়িটির মালিক ছিলেন এক মুসলমান ভদ্রলোক। খুব মিশুকে মানুষ ছিলেন তিনি। পাড়াতে বেশ গণ্যমান্য ছিলেন। ধনী ভদ্রলোকটির একটিমাত্র পুত্র সন্তান ছিল। ভদ্রলোক অমায়িক ও দয়ালু মানুষ ছিল। আরও সন্তান লাভের জন্য আত্মীয় স্বজন পীড়াপিড়ি করলেও তিনি আর বিবাহ করেননি। দিনে দিনে পুত্রটি বড় হতে লাগল। আর কেন কে জানে অত্যন্ত রূঢ় প্রকৃতির মানুষ তৈরি হলো। সবাই বলতো নিজের পিতার একেবারে উল্টো তৈরি হয়েছে সে। বিয়ে করল 3টি, আর অসংখ্য সন্তান জনক হলো। বৃদ্ধ পিতা হজ করে আসার কিছুদিনের মধ্যেই মারা গেলেন। সকলের অমতে ছেলে বাড়ির পেছনের বাগানে তার আব্বাকে সমাধিস্থ করল। শ্বেত পাথরের বেদি বানিয়ে দিল। আর সে তার নিজের ছেলেদের বলে রাখল তার মৃত্যুর পরেও তাকে যেন আব্বাজানের পাশেই কবর দেওয়া হয়। তারপর বহুদিন কেটে গেছে। কালের নিয়মে একদিন তারও মৃত্যু হলো, কিন্তু আব্বাজানের পাশে তাকে কবর দেওয়া সম্ভব ছিল না। হিন্দু পাড়াতে কবরখানা বানানো যাবে না বলে দেওয়া হলো না তাদের। বাধ্য হয়ে ছেলেরা এই কথা মেনে নিল। কবর তো হয়ে গেল অন্য জায়গায়। ঝামেলা কমল না। বাড়িতে শুরু হলো নানা রকম অঘটন। মনে হতো বাড়িতে কেউ হানা দিয়েছে। জিনিসপত্র ঝনঝন করে পাড়ার শব্দ হতো। সেই সঙ্গে আরম্ভ হলো কারুর না কারুর হঠাৎ হঠাৎ পড়ে যাওয়া। মনে হতো যেন কেউ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কখনো বা কেউ কেউ দেখতে পেত তাকে। ভয়ে সন্তুষ্ট হয়ে উঠল পরিবারটি। বাড়ি বিক্রি করবে ঠিক করলো, কিন্তু ঠিক করলেই তো হলো না। চেনা জানা মানুষ কেউই কিনতে রাজি হলো না বাড়িটি। ততদিনে বাড়ির নাম ভুতুরে বাড়ি হয়ে গেছে। তাদের আত্মীয় বন্ধু মহলেও ছড়িয়ে পড়েছে এইসব কথা। কিন্তু কাস্টমার খুঁজতে লাগলো ছেলেরা। এর মধ্যে এক কাণ্ড ঘটল। এক সকালে উঠে বাড়ির লোকজনরা দেখল বাড়ির পেছন বাগানে সযত্নে রক্ষিত শেষ পাথরের কবরটি কেউ বা কারা ভেঙে দিয়ে গেছে। মৌলুনি সাহেবকে ডাকা হলো। তিনি বিচার করে বললেন, বাড়িতে কবর না পাওয়ার অতৃপ্ত আত্মাটি সবার কাছে আকুতি করছে নানাভাবে। নিজের পিতার পাশে থাকার ইচ্ছা তার। কেউ শোনেনি তার কথা, তাই সে নিজেই চেষ্টা করছিল। এরপরে এই বাড়ি খুব অল্প দামে বিক্রি করে বাড়ির লোকেরা পাকিস্তান চলে যায়। কিন্তু সেই অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। তার অত্যাচারে কিছুদিন পরে বাড়ি যারা কিনেছিল তারা বিক্রি করে দেন বাড়িটি খুব সস্তায়। জামাইবাবু বললেন, ছোটবেলায় এই বাড়ি আনাচে কানাচে তারা লুকোচুরি খেলতে গিয়ে কান্নার আওয়াজ শুনেছে কতদিন। হেরে গলার কান্না। দাড়িওয়ালা একজন রাগী মতো লোককে ঘুরে বেড়াতে দেখেছে তারা। পালিয়ে আসতেন। মায়েরা ওখানে খেলতে যেতে মানা করতেন, কারণ খেলতে গেলেই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ত। এরপর আবার হাত বদল হয় বাড়িটি। বর্তমানে বাড়িওয়ালা বাগানের সেই কবর ভেঙে ফেলে বাড়িটি অনেক বড় করে তৈরি করেছে। তারা ধনী আর উন্নাসিক। পাড়াতে মেলামেশা করে না। তবে সবাই লক্ষ্য করেছে ওই বাড়িতে ভাড়াটিয়া টেকে না। কেন যে টেকে না সবাই বোঝে। জামাইবাবু থামলেন। ততক্ষণে আমি ঠিক করে নিয়েছি আর ওই বাড়িতে থাকা সম্ভব নয়।
কিছুদিনের মধ্যে আমরা বাড়ি বদল করে বালিগঞ্জ প্লেসের একটি ফ্ল্যাটে চলে যাই। তবু এখনও ওইসব দিনের আতঙ্কের কথা ভুলতে পারিনি। এটাই ছিল ঘটনা। আজকের 3টি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং আরেকটা কথা বলতে চাই, ঘটনাগুলি কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই শোনানো হয় এবং কোনো জায়গার বিষয়ে কিন্তু আমরা কুসংস্কার ছড়াই না। আশা করব যারা গল্পকথার ঘটনাগুলি শুনছো তারা কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই ঘটনাগুলি শুনবে। কেমন লাগলো 3টি ঘটনা অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলো না। প্লিজ লাইক এবং কমেন্ট করে দিও। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।